ভারত পাকিস্তান ম্যাচ আবার কবে হবে? এই যে ভারত পাকিস্তান ম্যাচ যে হলো টি-20 ওয়ার্ল্ড কাপে, সেখানে তো 6 রানে জিতে গেল ভারতীয় দল, পাকিস্তান 6 রানে হারলো। এবং ভারত পাকিস্তান কিন্তু সব থেকে বড় রাইভেলরি, এবং সেই ম্যাচ আবার কবে মোকাবিলা হবে, মানে ভারত পাকিস্তান আবার কবে মুখোমুখি হতে চলেছে সেটাই ভিডিওতে বলবো। এছাড়া বলবো সুপার 8 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ যাওয়ার জন্য কোন কোন দলের পক্ষে খুব চাপের হতে চলেছে, মানে কোন কোন দল যেতে পারবে না, বা কোন কোন দলকে অন্য দলের উপর ভরসা করে থাকতে হবে, বা কোন কোন দলের সুপার 8-এ যাওয়া খুবই চাপের বিষয়, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি ভারত পাকিস্তান ম্যাচের কথায়। ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারত যদি হেরে যেত, তখন কিন্তু অনেকেই আইপিএলকে দায়ী করতো, যে আইপিএল থেকে প্লেয়ার নিয়েছে, আইপিএল খেললে এর জন্য আসল জায়গায় খেলতে পারে না, এরকম অনেক কথাই কিন্তু বলবো। কিন্তু আইপিএলে যারা ভালো খেলেছে তারা কিন্তু আদৌ কিন্তু এইখানে সুযোগ পায়নি। হ্যাঁ, এই যে দুবে ভালো খেলেছিল, দুবে তো এই যে জঘন্য পারফরমেন্স করে দিল দুবে। আরও দু একটা প্লেয়ার একটু বাজে পারফরমেন্স করেছে, সিরাজ খারাপ পারফরমেন্স করেছে আইপিএলে, বাট এখানে কিন্তু ভালো করছে। এখানে পিচটা আলাদা, এখানে ওই ব্যাটিং উইকেট না, ব্যাটিং উইকেট থাকলে যে চেস করতো সেই কিন্তু জেতে। এবার ভারত বনাম পাকিস্তানের মধ্যে এই ম্যাচটাও পাকিস্তানের জেতা উচিত ছিল। ওই রিজওয়ান 44 বলে 31 রান যে করেছে, ওইখানেই তো ম্যাচটা হেরে গেছো। আর ওই যে এই এই ভারত বনাম পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হলো, এই ম্যাচ আর শ্রীলঙ্কার বাংলাদেশের ম্যাচের মধ্যে কিন্তু অনেকটাই মিল রয়েছে। তার কারণ ওই ম্যাচে শুধু একটা জিনিস মিল নেই, সেটা হলো 20 বলে 40 রান করেছিল তাহিদ হৃদয়, হাসারাঙ্গাকে 3 কোনা ছক্কা মেরেছিল। ওই ওই যে ইনিংসটা খেলতে পেরেছিল 20 বলে 40 রান 200 স্ট্রাইক রেটে বাংলাদেশ, ওরকম স্ট্রাইক রেটে কেউ বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতে পেরেছে না। ইফতিকার আহমেদ, না ইমাদ ওয়াজিম, না সদাব খান ইমাদ ওয়াজিম, এরা তো ব্যাটে বল কানেকশানই করতে পারছিল না। ব্যাটাররা যেখানে কানেকশান করতে পারছিল না, তা অন্তত রান নিয়ে খেলছিল। কিন্তু তবে বাবর আজম আর রিজওয়ানের মধ্যে তফাৎ কি, মানে রিজওয়ানের টেকনিকের থেকে বাবর আজমের টেকনিক একটু হলেও ভালো। রিজওয়ান মারে ভালো, বাট লেগ সাইডে ছাড়া একেবারে অফ সাইডে একেবারে খেলতে পারে না, আর একটু সুইং টুইং হলে খেলতে পারে না। বাবর আজমও সুইং হলে খেলতে পারে না, বাট অফ সাইডেও খেলতে পারে, লেগ সাইডেও পারে। ওখানে যদি বাবর আজম থাকতো তাও ম্যাচ বের করলেও করতে পারতো পাকিস্তান। রিজওয়ান এমন একটা প্লেয়ার, স্লো খেলা প্লেয়ার বেশি, বাবর আজমও স্লো খেলে, বাট বাবর আজম তাও জেতানোর চেষ্টা করে। বাবর আজম নিজে বলেছে যে আমাদের ভুল হয়েছে, আমরা প্রচণ্ড ডট বল খেলে ফেলেছি, আমাদের 10 ওভারের মধ্যে আমাদের ম্যাচটা হাতে ছিল, 10 ওভারের পর থেকে আমাদের হাত থেকে ম্যাচটা বেরিয়ে যাওয়া শুরু করে, এবং পিচটা অনেকটাই কঠিন ছিল। এখানে ব্যাট করা একদমই সহজ ছিল না, স্লো পিচ হচ্ছিল এবং বাউন্স হচ্ছিল, এখানে বাউন্স হচ্ছিল, তাই বলছিল বাবর আজম। অস্ট্রেলিয়া থেকে পিচটা আনা হয়েছে আমেরিকার পিচ, আমেরিকার পিচও বোধহয় এত এরকম বাজে পিচ হয় না, এখানে যা বাজে পিচ হয়েছে সত্যি বলতে বলতে কীরকম যেন পিচটা অতটা ভালো না। আর ভারত বনাম পাকিস্তান ম্যাচ আবার হতে চলেছে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে আইপিএলের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। 19শে ফেব্রুয়ারি বোধহয় শুরু হবে, 19শে ফেব্রুয়ারি থেকে বোধহয় 1 মাস মনে হয় হবে, না 9 তারিখ অবধি হবে, মার্চের 9 তারিখ অবধি, মানে 20 দিন হবে। 20 দিনের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, 50 ওভারের ম্যাচ, এবং সেখানে কিন্তু ভারত পাকিস্তান মুখোমুখি হবে, লাহোরে মুখোমুখি হতে চলেছে 2025 সালে ভারত বনাম পাকিস্তান। এখন দেখা যাক কি হয়। এখন ভারত বনাম পাকিস্তান ম্যাচ সেটা জমে নাকি, সেটা আবার লাহোরে, মানে ভারত পাকিস্তানের ঘরের মাটিতে খেলবে, ওখানে পাকিস্তানের সমর্থন বেশি থাকবে, ভারতেরও সমর্থন থাকবে। অনেকে পাকিস্তানকে বিরাট কোহলির জন্য অনেকে কিন্তু সাপোর্ট করবে, অনেকে বিরাট কোহলিকে পছন্দ করে, বা পাকিস্তানের সাপোর্টার, বা বিরাট কোহলি চাইবে ভালো খেলুক বা কিছু। বিরাট কোহলিকে অনেকেই পছন্দ করে পাকিস্তান থেকে, এরকম রয়েছে বহু সংখ্যক। আর এবার চলে আসি মানে পয়েন্টস টেবিলের কথায়। পয়েন্টস টেবিলে প্রথমে বলি ভারতের যে পয়েন্টস টেবিলটা সেইটা আগে বলি। পাকিস্তান বলতে গেলে ছিটকে গেছে, এইবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, তবে ওই খাতায় কলমে একটু হলেও সুযোগ থাকে না, ওই সীমিত সেই সুযোগ এখন অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে। এখন আমি বলছি ইন্ডিয়া এখন 2-এ রয়েছে, 1-এ রয়েছে। ইউএসএ তো 2-এ রয়েছে, ইউএসএ 2খানা জিতেছে, একটাও হারেনি, 2খানা তারা জিতেছে। আর ইন্ডিয়াও 2খানা জিতেছে, আর পাকিস্তান জিতেছে 2খানা, জিততে পারেনি একটাও, দুটোই হেরেছে, একটা সুপার ওভারে গিয়ে হেরেছে, আর একটা 6 রানে হেরেছে ভারতের কাছে, জেতা ম্যাচটা হেরেছে। এবার পাকিস্তানকে এখন জিততে হলে কানাডা আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে, এবং মানে ইন্ডিয়াকে সমর্থন করতে হবে, বা এই পাকিস্তানকে অবশ্যই সমর্থন করতে হবে। আর মানে
পাকিস্তানকে সমর্থন করতে হবে ইন্ডিয়াকে, মানে ইন্ডিয়া দলকে সমর্থন করতে হবে পাকিস্তানের, এই মনে হয় প্রথম। কেন চাইবে ইউএসএ দুটো ম্যাচই হারুক, ইউএসএ যদি দুটো ম্যাচ হারে বাকি একটা ইউএসএ ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে আর আরেকটা বোধহয় কানাডার সাথে ম্যাচ খেলবে, দুখানা যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু দুটো জিতবে দুটো হারবে আমেরিকা, যদি বৃষ্টির জন্য ক্যান্সেল হয় সেক্ষেত্রে পাকিস্তানের সর্বনাশ। আর ভারত তো জিতবে, ভারত যেহেতু একে রয়েছে, ভারত বলতে গেলে সুপার 8-এ চলে গেছে, 4টা ম্যাচ জিতলে কনফার্ম হয়ে যাবে, পরের ম্যাচে হয়তো জিতে নেবে কানাডার বিরুদ্ধে, কানাডা আর ইউএসএর বিরুদ্ধে ম্যাচ রয়েছে, ওখানে যে কোনো দলের সাথে জিতে নেবে একটা, জিতে নিলে হয়ে গেল। আর ইউএসকে চাইবে অবশ্যই হারাতে, মানে ইউএসকে ভারত চাইবে হারাতে, আর পাকিস্তানও সমর্থন করবে ভারতকে যাতে হেরে যায়, এবং আমেরিকা যদি হারে, আমেরিকা দুটো ম্যাচ হারলে অসুবিধায় পড়বে, আর পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে। কানাডার সাথে ম্যাচ খেলবে অবশ্যই, একটা হেরে গেল, একটা জিতলে ওই ইউএসএ দুটো ম্যাচ হারতে হবে, দুটোই হারতে হবে। কানাডা যদি একটা ম্যাচও যেতে দুটো হবে, সেক্ষেত্রে পাকিস্তানের তো দুটো হতেই হবে, বৃষ্টির জন্য হলে পাকিস্তান ছিটকে যাবে। এখন ইউএসকে দুটো যদি হারে তাহলে কিন্তু পাকিস্তান যেতে পারে, আর ইউএসএ যদি একটা জিতে যায় ব্যাস হয়ে গেল, একটা তো জিতবেই, তার কারণ ভারতের সাথে জিততে হয়তো পারবে না, ভারতের সাথে একদম জিততে পারবে না, ওই আর একটা ম্যাচ হয়তো জিতে যাবে। আর বি গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, ইংল্যান্ড, ওম্যান তো একদম এলিমিনেট হয়ে গেছে, এখান থেকে ওম্যান তো যেতে পারবে না। ইংল্যান্ডের যাওয়াটাও খুবই চাপের বিষয়, তারা এখন পয়েন্ট পেয়েছে এক পয়েন্ট পেয়েছে বৃষ্টির জন্য, যে ম্যাচটা হয়নি সে ম্যাচের, আর আরেকটা তো হেরেছে। এখন যদি তারা দুটো ম্যাচ জেতে সেক্ষেত্রে পয়েন্ট হবে 2, 2, 4 আর 5, সেক্ষেত্রে মানে স্কটল্যান্ডে হারতে হবে, স্কটল্যান্ডের সাথে বোধহয় ম্যাচও রয়েছে ইংল্যান্ডের, ওই একটা ম্যাচ বোধহয় হারতে হবে ওদের, আর ইংল্যান্ডে দুটো ম্যাচই জিততে হবে, আর অস্ট্রেলিয়া তো জিতবেই। নামিবিয়াকে একটা ম্যাচে হারতে হবে, তাহলে নামিবিয়াকে হারতে হবে আর স্কটল্যান্ডকে হারতে হবে, তাহলে যদি, তবে স্কটল্যান্ডের যেহেতু নেট রান রেট বেশি রয়েছে তো স্কটল্যান্ড চলে যাবে মনে হচ্ছে এইখান থেকে ইংল্যান্ড যেতে পারবে না, অনেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভেবেছিল, এবার মনে হচ্ছে পারবে না। স্কটল্যান্ড আরেকটা ম্যাচ মনে হয় খেলবে ইংল্যান্ডের সাথে, ওটা যদি হেরেও যায় তার 5 পয়েন্ট থাকবে, তাও মনে হয় পারবে না। এখানে অস্ট্রেলিয়ার স্কটল্যান্ডই যাবে, নামিবিয়াও বাদ চলে যাচ্ছে, ইংল্যান্ডও বাদ, ওম্যান তো অলরেডি বাদ চলে গেছে, মানে এরা আর পারবে না। মানে পাকিস্তানেরটাই দেখার বিষয়, তারা যেতে পারে নাকি। পাকিস্তানও কিন্তু ভারতের কাছে হেরেছিল 2022 টি20 ওয়ার্ল্ড কাপে, তারপর কিন্তু তারা ঠিক টেনে টুনে কিন্তু তারা ফাইনালে যে পৌঁছেছিল, সেখানে যে তারা ইংল্যান্ডের কাছে হেরেছিল কিন্তু পৌঁছে কিন্তু ফাইনালে গেছিল, সেটা মানে পাকিস্তানের লাকটা কিন্তু খুব ভালো যায়, এইবার লাকটা ভালো হওয়ার চান্স নেই, তার কারণ আমেরিকা যা ফর্মে রয়েছে, আমেরিকা আমার মনে হয় না হারবে বলে। আর পাকিস্তান যদি বাকি দুটো ম্যাচে একটা হেরে যায়, যা পাকিস্তানের যা অবস্থা, তাহলে আলাদা ব্যাপার। আর ডি গ্রুপ আর সি গ্রুপ, বি গ্রুপের কথা বললাম, আর ডি গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কার এখন জিততে যে প্রায় এলিমিনেট হয়ে গেছে, তবে খাতায় কলমে সুযোগ রয়েছে, এখন দুখানা ম্যাচ জিততে হবে, খুব বড় ব্যবধানে হারাতে হবে যে কোনো দলকে। নেদারল্যান্ড আর নেপালের সাথে ম্যাচ রয়েছে, সাউথ আফ্রিকার বাংলাদেশের সাথে দুটোই কিন্তু হেরেছে, আর নেপাল আর নেদারল্যান্ডকে যদি খুব বড় ব্যবধানে হারাতে পারে তাহলে একটা চান্স থাকবে, তবে আমার মনে হয় পারবে না। আর বাংলাদেশ কি করে এখন মানে বলা যাচ্ছে না এই গ্রুপ থেকে কে যেতে পারে, বাংলাদেশের চান্স আছে, তবে আবার বাংলাদেশ যদি বাকি ম্যাচগুলো হেরে যায় তখন আবার কিন্তু বা অসুবিধা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চলে যাবে কিন্তু শ্রীলঙ্কা অথবা নেপাল পারবে না, অথবা নেদারল্যান্ডেরও চান্স রয়েছে, নেদারল্যান্ড যদি দুটো জিততে পারে, নেদারল্যান্ড যদি জিতে নেয়। আর সাউথ আফ্রিকা যাবে এইটুকু শিওর, দুখানা ম্যাচ জিতে নিয়েছে। বাংলাদেশও বলতে গেলে যাবে, বাট বলা তো যায় না, বাকি ম্যাচ হেরে গেলে সমস্যা, সেই জন্য মানে বাংলাদেশের হারতে হবে, বাকি ম্যাচগুলো বাংলাদেশের যদি হারে সেটা শ্রীলঙ্কা নেদারল্যান্ডের জন্য ভালো, শ্রীলঙ্কা দুটো ম্যাচ তো জিততেই হবে, নেপালের হারতে হবে এদিকে, আর নেদারল্যান্ডের হারতে হবে একটা ম্যাচ অন্তত হারতে হবে, তাহলে 4 পয়েন্ট হবে, ওদেরও 4 পয়েন্ট হবে, আর সেটা যদি বড় ব্যবধানে হারে তো ভালো হয়। ওই শ্রীলঙ্কায় যদি নেদারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দিতে পারে তাহলে চান্স, মানে বলতে গেলে কে যাবে বলা যাচ্ছে না, সাউথ আফ্রিকার সাথে কে যাবে, হয় বাংলাদেশ যাবে, নাই নেদারল্যান্ড যাবে, নাই শ্রীলঙ্কা যাবে, নেপাল পারবে না, নেপাল একটাই খেলেছে, একটা ম্যাচ সম্ভবত হেরেছে। আর গ্রুপ সিতে রয়েছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, এখানে উগান্ডা যেতে পারবে না, একেবারে পুরো গেছে, বাদ চলে যাবে, তাদের নেট রান রেট মাইনাসে রয়েছে, আরেকটা ম্যাচ জিতলেও তারা পারবে না। পাপুয়া নিউগিনিরও চান্স নেই। নিউজিল্যান্ডের ব্যাপারটা থাকতে পারে,
নিউজিল্যান্ড যদি জিততে চায় এখন তবে পারার চান্স কম কেন, যা হেরেছে মাইনাস রয়েছে -4.200, মানে খুবই জঘন্য। মানে এটা যদি অনেক 100-200 ব্যবধানে মানে 100-150 রানে যদি জেতে তাহলে যদি নেদারল্যান্ডের মাইনাসে থেকে প্লাসে যায়, মানে অনেক বড় ব্যবধান। 3টে যদি জেতেও সেক্ষেত্রে যদি নেদারল্যান্ডের মাইনাসও থাকে, অন্য দলও যদি হেরে যায়, আফগানিস্তান বাকি দুটো ম্যাচ যদি হারে, এখন নিউজিল্যান্ডের ম্যাচ খেলতে হবে। হেরেছে কাদের সাথে যেন, হেরেছে আফগানিস্তানের সাথে হেরেছে। এখন ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, ওয়েস্ট ইন্ডিজের সাথে তো জেতার কথা। এবার দেখা যাক, যদি 3টে ম্যাচও যদি জেতে, এক্ষেত্রে একটা ম্যাচ হেরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে তাদের 3টে ম্যাচ, আরটা যদি জেতেও 3টে ম্যাচ জিতবে, 6 পয়েন্ট পাবে। আর এরাও 3টে জিতলে 6 পয়েন্ট পাবে। চান্স আছে নিউজিল্যান্ডের, যে চান্স নেই তা না, এখন বলা যাচ্ছে না। নিউজিল্যান্ডের পাপুয়া নিউ গিনি পারবে না, উগান্ডা পারবে না, এখান থেকে আফগানিস্তান যাবেই, এইটুকু শিওর। এই ওয়েস্ট ইন্ডিজ না হলে নিউজিল্যান্ড, এই দুটোর মধ্যে যাবে। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার চান্সটা বেশি, আর নিউজিল্যান্ড এখানে বাদ পড়বে। নিউজিল্যান্ড ইংল্যান্ড যে বাদ পড়বে এটা কিন্তু অনেকেই ভাবতে পারেনি। মানে ইংল্যান্ডের কাছেও যেরকম, ইংল্যান্ডের কাছে বেশি চাপে নিউজিল্যান্ডের থেকে। নিউজিল্যান্ড যদি 3টে ম্যাচ যদি ভালো ব্যবধানে জিততে পারে, ওয়েস্ট ইন্ডিজেরটা যদি ভালো ব্যবধানে জিততে পারে, ওয়েস্ট ইন্ডিজ যদি একটু মাইনাসে চলে যায়, নেদারল্যান্ডের বা একটু কমে যায়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সুযোগ আসবে। নিউজিল্যান্ডের ভাগ্যটা খুবই খারাপ। দেখা যাক এখন কী হয়। তোমাদের মতে কি মনে হচ্ছে, কোন কোন দল যেতে পারে? এখন যত সময় যাচ্ছে তত কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা জমে উঠছে। আইপিএলে যেরকম জমে উঠেছিল, টি-20 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু অনেকটা জমে উঠছে। কোন দল যেতে পারে, যে কোনো দল যে কোনো মুহূর্তে ছিটকে যেতে পারে, আবার যে কোনো দল যে কোনো মুহূর্তে ভালো খেলে দিতে পারে। জিতে গেলে তখন কিন্তু 1-2 ম্যাচ জিতবে, ম্যাচের মোড় কিন্তু ঘুরে যাবে, মানে বিভিন্ন রকম হতে পারে। তো দেখা যাক কি হয়। আমার মতে যেগুলো বললাম ওটাই হবে, মানে অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে। তারপর তো সুপার 8-এ মেন ম্যাচ অস্ট্রেলিয়া, যারা যারা ভালো ইন্ডিয়া। আর এইবারের বিশ্বকাপে আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই দুটো টিমই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। আফগানিস্তানও ভালো লাগছে, বাট আফগানিস্তানের সাথে দলগতটা পারফরমেন্স হয় না, সেই দিক থেকে ওয়েস্ট ইন্ডিজও ভালো লাগছে। ওয়েস্ট ইন্ডিজটা ভালো লাগছে, ইন্ডিয়া ভালো লাগছে, অস্ট্রেলিয়া ভালো লাগছে, এইগুলোই ভালো লাগছে। আর বাকি দলগুলো অতটা শক্তিশালী বলে মনে হচ্ছে না, বা সেরা বলে মনে হচ্ছে না। তবে দেখা যাক, অনেক সময় সেই দল সেরা না তাও চমক দেখিয়ে দেয়, যেমন আর কি নিউজিল্যান্ডকে হারিয়ে দিল আর কি আফগানিস্তান, একেবারে অবিশ্বাস্য। ওই ম্যাচে পুরো মানে এইসব স্লো উইকেটে প্রথম থেকে ধরে খেলতে হবে, উইকেট না পড়ে পরে মেরে পোষাতে হবে। পরে মারা যায় না, মাঠ থেকে তখন উইকেট পড়বে। আগের থেকে যদি উইকেট পড়ে যায় তাহলে আর কি মারবে, তখন কিন্তু মারা যায়। রান নিয়ে খেললেও এই পিচে রান হওয়া সম্ভব। যার ধৈর্য বেশি রয়েছে সেই সব পিচে খেলতে পারবে। আর ওয়েস্ট ইন্ডিজের পিচে তাও কিছু কিছু পিচে ব্যাটিং করা যায়, বাট আমেরিকার নিউ ইয়র্কের পিচটা এত বাজে, এখানে মনে হয় আর কোনোদিন কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ বা কোনো আইসিসি ট্রফি মনে হয় ফেলাবে না। মানে এত যে পিচটা স্লো হবে, এটা সত্যি কথা বলতে কেউ ভাবতে পারেনি। আইসিসি হয়তো ভাবতে পারেনি যে এই পিচটা এতটা বাজে হবে। আর বিসিসিআই, তারপরে শ্রীলঙ্কা, এই দুটো দল অলরেডি আর কি মানে মানে এই পিচে যা থেকে খেলাটা সরিয়ে নেওয়া হয় এরকম কথা বলেছে আইসিসির কাছে। এখন সরাবে না খেলাটা, এখন তাদের পুরো শিডিউল চেঞ্জ করতে হবে। মানে নিউ ইয়র্কের পিচটা জঘন্য, পিচটা একটু ভালো করুক তাহলেই হয়। মানে সুইং হোক, মানে ওই যে মাঝে মাঝে হুটহাট করে বাউন্স খেয়ে যাচ্ছে বল, গায়ে এসে বল লাগছে, ফিল্ডিং করার সময় পা বেঁকে যাচ্ছে, পায়ে লাগছে, যে ওটাই সমস্যা। আর বাংলাদেশ এমন একটা টিম, কখন কি করবে কোনো ঠিক নেই। মানে কোনো সময় ম্যাচ হয়তো জেতা শুরু করলো, কোনো সময় হারলো। বাংলাদেশ নাও যেতে পারে ওই গ্রুপ থেকে, আমার মনে হচ্ছে বাংলাদেশ আবার যেতেও পারে, গেলে তো ভালো। বাংলাদেশের থেকে আফগানিস্তান এবারের বিশ্বকাপে ভালো খেলেছে। ওয়ানডে বিশ্বকাপ 2024 সালেও ভালো করেছিল, 24-এ না 23-এ, এইবারও ভালো করেছে। মানে আফগানিস্তান একটা ভালো ক্রিকেট খেলছে, যেটা রাশিদ খান, মোহাম্মদ নবী, রহমানুল্লাহ, গুরবাজ, ইব্রাহিম জারদান, মানে অসাধারণ, বেশ ভালো লাগছে। শিবম দুবে খুবই ট্রল হচ্ছে। তার ট্রল হবেই না কেন, দেশের হয়ে খেলতে পারেনি এরকম তো ট্রল হবে। না পাচ্ছে ফিল্ডিং, না পাচ্ছে ব্যাটিং, প্রথম ওয়ার্ল্ড কাপ মানছি, তাই বলে এরকম হবে? সিঙ্গেলস নিয়ে অন্তত স্ট্রাইক রোটেট করুক, মানে ব্যাটেই লাগাতে পারছে না। তার সাথে আবার অনেকে কোহলির তুলনা করছে, কোহলি, সূর্যকুমার এরাও খেলতে পারছে না। আর এরা একসময় ভালো খেলেছে, এরা তো ভালো প্লেয়ার, এরা নিজেকে প্রমাণ করেছে। দুবে প্রমাণ করেনি, সেই জন্য দুবে ট্রল হবেই। খেলতে না পারলে ট্রল তো হবেই, এই জন্য খেলতে পারছে না, ট্রল হচ্ছে। যেই খেলতে পারবে না সে ট্রল হবে। হার্দিক পান্ডা যখন খেলতে পারছিল না, ট্রল হচ্ছিল। দুবের ক্ষেত্রেও তাই হবে, সবার ক্ষেত্রেই তাই হবে। অনেকে সিএসকের ফ্যানরা তারে প্রোটেক্ট করার চেষ্টা করছে, এটাই। আর জাদেজা কবে ভালো খেলবে জানি না। টি-20তে তার বরাবরই পারফরমেন্স ভালো না ভারতের হয়ে, মানে সেইভাবে পারফরমেন্স ভালো না।
কিন্তু জানি না কি হবে, বোঝা মুশকিল আছে। এর আগে সিএসকে না অনেক দেশেরই প্লেয়ার সুযোগ পেয়েছে, মানে অনেক দলেরই প্লেয়ার সুযোগ পেয়েছে, কিন্তু পারফরমেন্স কাজে লাগাতে পারেনি। সুযোগ কাজে লাগাতে হবে। দুবে যদি এবার বিজয় শঙ্করের মতো পারফরমেন্স শুরু করে দেয়, দুবে লাস্ট কয়েকটা ম্যাচে টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পাওয়ার জন্যই হয়তো ভালো খেলেছিল, তারপর যেই সুযোগ পেয়ে গেছে পরে আর সিএসকেরও ভালো খেলতে পারেনি। সিএসকের ওই 15 বলে 7 রান, 16 বলে 7 রান এরকম জঘন্য ইনিংস খেলেছে, ব্যাটেই লাগাতে পারছে না বল। ওই বড় বড় হিট ওইগুলো আইপিএলেই আসবে, এই স্লো পিচে খেলা অসম্ভব। সেখানে তুমি রান নিয়ে নিয়ে খেলো, স্লো খেলছো, মানে কোনো মানে ধৈর্য নেই, ধারাবাহিকতা নেই কোনো দুবের। ওই ব্যাটিং উইকেটে একদম পারফেক্ট, ওখানেই চলবে, এই কঠিন উইকেটে মুশকিল আছে। দেখা যাক ভারতীয় দল এখন কি চেঞ্জ করে বা পরবর্তীতে, এখন সেটাই দেখতে হবে। আর মানে এখন যা খুশি তাই হতে পারে। এই যে সুপার এইটে মানে প্রতিটা দলে চেষ্টা করবে সুপার এইটে যাওয়ার জন্য, এই জন্য ভালো ক্রিকেট খেলবে, ভালো উইকেট নেওয়ার চেষ্টা করবে, রান করার চেষ্টা করবে। আর এইবার মনে হয় সব থেকে বেশি রান গুরবাজের করার চান্স রয়েছে, তার কারণ গুরবাজ খুব ভালো খেলছে, কিন্তু গুরবাজ খুব ভালো খেলেছে ধারাবাহিকভাবে, 2 ইনিংসেই ভালো খেলছে গুরবাজ। মানে আমি মনে করি যে আইপিএলে দুটো ম্যাচে ভালো খেলার পর আমার মনে হচ্ছে তার কনফিডেন্স বেড়ে গেছে, সে ঠান্ডা মাথায় খেলছে, সে সুযোগও পাচ্ছে। তার ক্যাচও অনেক মিস হয়েছে, সে ক্যাচ ধরতে পারেনি বলে খেলে দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, না হলে কখনোই খেলতে পারতো না ওরকম দানবীয় ইনিংস। গুরবাজ ভালো, বাট অতটা কিন্তু সে না, ফিল সল্টও কিন্তু এতটা খেলতে পারছে না। তবে গুরবাজের একটা ভালো দিক কি, গুরবাজ ভয় পায় না বোলারদের, মানে যত ভালো বোলারই হোক না কেন মেরে ব্যাটিং করার চেষ্টা করে, তারপর আউট হলে আউট হয়ে গেল। আর আফগানিস্তান দলে একটা সমস্যা, ইব্রাহিম জারদান আর ওই মানে ওপেনাররা আউট হয়ে গেলে কতদূর কি করতে পারে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। যে দল আর কি মানে যে দল আর কি এক দুটো প্লেয়ারের উপর ভরসা, সেই দল কিন্তু ভালো খেলতে পারে না। যে দল একটা দুটো প্লেয়ারের উপর ভরসা করে না, বাকি প্লেয়ারদের উপর ভরসা করে, পুরো দলগত পারফরমেন্স করে, তারা কিন্তু ভালো খেলতে পারে।